এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এগুলো আধিরের মায়ের গহনা। ভাবি বেঁচে থাকতেই আমাকে এসব দিয়ে গিয়েছিল। বলেছিল সে যখন থাকবে না আর আধির যখন বিয়ে করবে তখন এই গহনাগুলো যেন আধিরের বউকে দেওয়া হয়। সেই কথা অনুযায়ী তেতুকা ম্যাডাম, এগুলো আপনার। এই বলে সে বিস্তৃত মুচকি হেসে ফেলে। ধৃতিকাও শুরুতে খানিকটা সংকোচ বোধ করছিল, তবে তার কথা শুনে সে নিজেও মৃদু হাসে। এদিকে হাফসা ততক্ষণে আধিরের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমার বিশেষ কথাবার্তা কি শেষ? তাহলে এখন বাইরে যাও, গহনাগুলো পরিয়ে বউকে নিয়ে যাচ্ছি। হাফসার কথা শেষ হতে না হতেই আধির তৎক্ষণাৎ বলে ফেলল, ফুপি, গহনাগুলো আমি পরিয়ে দেই। আধিরের এহেন উৎসুক অভিব্যক্তিতে হাফসার পাশাপাশি ধৃতিকাও তার দিকে অবাক চোখে তাকায়। হাফসা খানিকটা সময় নিয়েই বলে, একদম প্রয়োজন নেই। এখন পড়ানোর দায়িত্বটা না হয় আমি নিচ্ছি, পরবর্তীতে খেলার দায়িত্ব তোমায় দিলাম। হাফসার এহেন নির্বিকার কথায় আধির হতভম্বের ন্যায় একবার হাফসা তো একবার তৃতিকাকে দেখল। হাফসা সম্পূর্ণ নির্বিকার রইলেও তৃতিকা বিষয়টাই কিছুই বুঝতে পারল না। অন্যদিকে তৃতিকার চোখের সাথে আধিরের চোখ মিলে যেতে আধির আকস্মাৎ কেসে ওঠে এবং তড়িঘড়ি করে আওড়ায়, আমি এখন যাচ্ছি, তোমরা দ্রুত চলে এসো। হাতে মোটামোটা দুটো সোনার বালা ও চুর, গলায় ভারী গহনা, কানে বড়সড় ঝুমকো, মাথায় খুব সাধারণ একটা ছোট টিকলি, সব মিলিয়ে গাঢ় লাল রঙের শাড়ির সাথে এমন সাজসজ্জা মারাত্মক মানিয়েছে তৃতিকাকে। সাজসজ্জায় সে এতটাই তীব্র, এতটাই দীপ্ত যেন চোখ ফেরানো দায়। তৃতিকার সাজসজ্জা সম্পূর্ণ হতেই হাফসা তাকে অপলক চাহনিতে পরখ করে, আনমনেই মুগ্ধতায় বলে ওঠে, মাশাল্লাহ। অতঃপর তাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে সে প্রবেশ করতে যেন চমকে ওঠে। আশেপাশে যাদের দেখছে তারা সকলে যেন তার জন্য অপ্রত্যাশিত। কৃতিকা বিস্ময়ের চাহনিতে সকলের দিকে তাকিয়ে থাকে। আর এর মধ্যে আসিফের মা ও বাবা তার দিকে এগিয়ে আসে। নিজের বড় কাকির সাথে বড় কাকাকে এই মুহূর্তে সে কোনো মতে আশা করেনি। খেয়াল করে দেখলো আসিফও এসেছে। সকলের মুখে বিস্তৃত হাসির রেখা। নিমেষে তৃতিকা বিস্ময়ের সহিত আওড়ায়, তোমরা এখানে? তার কথা শুনে আমিনা হেসে বলে, কেন রে? আমাদের ছাড়া বিয়ের সাথে চেয়েছিলে নাকি? আমিনার হাসি ঠাট্টায় তৃতিকার নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। অজান্তেই সে ঝাপটে তৃতিকার ও তার বড় কাকাকে জড়িয়ে ধরল। সবচেয়ে বেশি আবেগী হয়েছে সে তার বড় কাকাকে দেখে। মানুষটা বেশ গম্ভীর স্বভাবের হলেও তৃতিকাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কাঁদিস না মা, ইনশাআল্লাহ এবার তোর সাথে যা হবে সবচেয়ে ভালোই হবে। সবই তোর ভাগ্যেই ছিল, দেখেই হয়েছে। তৃতিকা চোখ তুলে কাকার দিকে তাকাতে সে বিস্মৃত হেসে বলল, বাবু সাহেব সব বলেছে আমাদের, আমরা তো কল্পনাও করিনি তিনি আবার তোর জীবনে ফিরে আসবে। আমাদের তো কোনো আপত্তি নেই, শুধু তুই সুখে থাক। কৃতিকা আর নিজেকে সামলে রাখতে পারে না। সে সম্পূর্ণভাবে কেঁদে ফেলার আগেই পাশ থেকে আচমকা সতর্কতা স্বরূপ ইয়াসের উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে আসে, মিস তেতোকা, কেঁদো না। তোমার মেকআপ নষ্ট হলে আমার মামু কষ্ট পাবে। ইয়াসের কথা শুনে সকলের নজর ইয়াসের দিকে চলে যায়। সে বিস্মৃত হাসতেও তার পাশে দাঁড়িয়ে থাকা আধির ভীষণ খায়। দুজনকে সাদা পাঞ্জাবিতে একই রকম লাগছে, শুধু একটা ছোট সাইজের আর একটা বড়। আর এর মধ্য তৃতিকার নজরও আধিরের দিকে পড়ে। আধির অপলকভাবে তার দিকে চেয়েছিল। তৃতিকার কিছুটা ইতস্তত বোধ হতেই সে নিজের নজর সরিয়ে নেয়। এদিকে সোফায় বসে থাকা এক বয়স্ক লোক বলে ওঠে, দেরি হয়ে যাচ্ছে, এবার বিয়ের কাজটা শুরু করতে হবে। বয়স্ক কাজের কথা শুনে সকলের ধ্যান সেদিকে ফিরে। সবাই বেশ তড়িঘড়ি করে বাদ বাকি প্রস্তুতি নেয়। এই বাসাটা মূলত তৃতিকার বড় বাবার এক আত্মীয় স্বরূপ চাচার বাসা। মূলত সেই চাচাই হলো বর্তমানে তাদের বিয়ের কাজী, যে কারণে আধির সব কিছু তাদের জানানোর পর পরিকল্পনা করে বিয়েটা সারার ব্যবস্থা এখানে করা হয়েছে। কৃতিকাকে সোফার এক পাশে বসিয়ে অন্য পাশে আধির বসে। তার কোলের উপর বসে পড়ে ইয়াস। তার তো পুরো দমে খুশিতে লাফাতে ইচ্ছে হচ্ছে। এতটা খুশি সে আর আগে কখনো হয়নি।
যে তেতুকাকে তার এত বেশি প্রিয়, সেই তেতুকা এখন পুরোপুরি তাদের পরিবারের সদস্য হয়ে যাবে। কাজের কথা শেষ হতেই ঘরটায় এক ধরনের নীরবতা নেমে আসে। সবাই গম্ভীর হয়ে বসে কাগজপত্র গুছিয়ে সামনে রেখে কাজী সাহেব আধিরের দিকে তাকান। কাজী সাহেব বেশ গম্ভীর কণ্ঠে শেষমেশ বলে ওঠে, আদি রান চৌধুরী, তুমি কি তিত্রিকা তালুদারকে তোমার স্ত্রী হিসেবে কবুল করছো? আধির বিন্দু মাত্র দেরি না করেই মাথা নিচু করে দৃঢ় গলায় বলে ওঠে। জি, কবুল করছি। এই শব্দটা শোনা মাত্র ঘরে হালকা চাপা গুঞ্জন ওঠে চারপাশে। ইয়াশ মৃদু চিৎকার করে বলে ওঠে। ইয়েস। তাকে দেখে সবাই একটু হেসে ফেলে। কাজে এবার কৃতিকার দিকে ফিরে তাকায়। কৃতিকা প্রথমে কিছুটা ইতস্তত করে, তবে পাশে থাকা আমিনা তাকে মৃদু কণ্ঠে সাহস যোগায়। আর এর মধ্যে কাজী সাহেব কৃতিকার উদ্দেশ্যে বলল, তিতিকা তালুকদার, তুমি কি আদি রায়ন চৌধুরীকে তোমার স্বামী হিসেবে কবুল করছো? যদি কবুল করো তবে নির্দ্বিধায় বলো কবুল। কৃতিকা ধীরে মাথা ঝুঁকিয়ে কণ্ঠে মিশ্র লজ্জা ও কাঁপন নিয়ে বলে, কবুল। কাজে আবার একই প্রশ্ন 3 বার করেন এবং প্রতিবারই দুজনের উত্তর একই থাকে, কবুল। এরপর সাক্ষীদের সামনে দেনমোহর নির্ধারণ করা হয় এবং এটাও আধিরের ইচ্ছে মতো নির্ধারণ করা হয়, যেখানে সবাইকে অবাক করে দেয়। আধির বিয়ের দেনমোহরের সংখ্যা ঠিক করে। কাজী সাহেব নেকা নামা খুলে কলম হাতে নিয়ে বললেন, এখন দেনমোহর নির্ধারণ করতে হবে। আধির, তুমি কত দেনমোহর রাখতে চাও? ঘরে হালকা নীরবতা নেমে আসে। সবাই কৌতূহলী চোখে আধিরের দিকে তাকায়। আধির আস্তে করে সোজা হয়ে বসে, গম্ভীর নজরে চারপাশটা পরখ করে, সরাসরি তৃতিকার দিকে তাকায় এবং পরক্ষণে কাজের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার স্ত্রী তিতিকাকে দেনমোহর হিসেবে রাখছি 10 কোটি টাকা। তার এহেন কথায় চারপাশের সকলেই বেশ অবাক হলো। বিশেষ করে আমিনার তো হুঁশই নেই। আজ পর্যন্ত কখনো শুনিনি এত টাকা কেউ দানমোহর হিসেবে ঠিক করেছে। সবার কৌতূহলী চাহনিতে আধির নিজেকে তটস্থ রেখে তৃতিকার দিকে তাকায় এবং দেখে তৃতিকা নিজেও বেশ অবাক চোখে তাকে দেখছে। আধির নিজেকে দৃঢ় রেখে জোর গলায় বলে, এই দেনমোহর আমার সামর্থ্য নয়, আমার প্রতিজ্ঞা। তিতিকা শুধু আমার স্ত্রী নয়, সে আমার সম্মান, আমার গর্ব। তার অভিব্যক্তিতে সকলে প্রচণ্ড খুশি হয়। কাজী কলম বের করে নেকা নামার পাতায় আধিরের নাম লেখান। তারপর তৃতিকাকে সই করানো হয়। একই সাথে সাক্ষীরা সই করে। সবশেষে কাজী হাত তুলে দোয়া পড়তে শুরু করেন। আল্লাহ এই দম্পতিকে শান্তি, রহমত ও বরকতে ভরিয়ে দিক। দোয়া শেষে সবাই আমিন বলে সাড়া দেয়। ঘরে আবারও হালকা হাসি খুশির গুঞ্জন ছড়িয়ে পড়ে। ইয়াশ তৃতিকার কাছে এগিয়ে গিয়ে তার কানে ফিসফিসিয়ে বলে, এবার তুমি আমার অফিসিয়ালি মামি। আর হ্যাঁ, তুমি আমায় যে কথা দিয়েছ তা মনে রেখো, রেজাল্টটা ভালো হলে তোমার চমচমের মতো মেয়েটাকে আমার চাই। আমিও তাকে এভাবে বিয়ে করব, তাই আল্লাহকে বলে ওকে তাড়াতাড়ি পৃথিবীতে নিয়ে আসবে, ঠিক আছে? কৃতিকা এহেন কথায় খানিকটা কেসে ওঠে। মামা ভাগ্নে সব একরকম কেন কে জানে। আরই মধ্যে সে আধিরের দিকে তাকাতে আধিরের নজরের সাথে নজর মিলে যেতেই সে বিস্তৃত মুচকি হাসে। নিস্তব্ধ রাতে ফাঁকা রাস্তার বুক চিরে এগিয়ে যাচ্ছে আধিরের সাদা কালো রঙের চকচকে গাড়িটা নির্বিকারে ড্রাইভ করছে আর কৃতিকা তার পাশে আনমনে বসে রয়েছে। জানালাটা ইচ্ছে করে খোলা রেখেছে। বদ্ধ গাড়িতে এসির বাতাস খাওয়ার চেয়েও নির্জন রাতের শীতল বাতাসে এই মুহূর্তে বেশি উপভোগ্য। তবে কৃতিকার মনটা খুব একটা ভালো নেই। বারবার এই আশের মলিন মুখটা চোখে ভাসছে। ঈশানী আর হাফসার অনুরোধগুলো মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। কত করে বলল তারা সরাসরি চৌধুরী বাড়িতে যেতে, অথচ আধির কি সুন্দরভাবে সোজা সবটা জানিয়ে দিয়েছে তারা ওই বাড়িতে যাবে না। কেউ যেন ভাবেনি বিয়ের পর আধির এমন কিছু বলবে। আবার কৃতিকার কাকা কাকিও এখন আত্মীয় হওয়ায় ওই কাজের বাড়িতে রয়ে গিয়েছে। কৃতিকা ভারী শ্বাস ফেলে নজর ফিরিয়ে আধিরের দিকে তাকায় এবং বেশ নিরাশ হয়ে তার উদ্দেশ্যে বলে, সবাই কত অনুরোধ করলো, আজ রাতটা ওই বাড়িতে গেলে কি এমন ক্ষতি হতো? আধির নিজের নজর না ফিরে নির্বিকার স্বরে বলে, যেখানে আমার স্ত্রীর অসম্মান হয় সেখানে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি। আধিরের অভিব্যক্তিতে কৃতিকা বেশ অবাক হয়ে বলল, আপনি কি কিছু জানেন? কোন বিষয়ে? কৃতিকা কিছু বলতে চেয়েও থেমে যায়। পরক্ষণে খানিক ইতস্তত স্বরে আওড়ায়, আপনার চাচি এসছেন হয়তো। ওনাকে তো বিয়েতে দেখলাম না, উনি কি চলে গিয়েছেন? না, এখনো ওই বাড়িতেই আছেন হয়তো। তাহলে উনি এলেন না কেন? আমার কি ওনার পছন্দ নয়, তাই না? না, বিষয়টা এমন না, বরং তাকে আমার পছন্দ নয়, তাই
তাকে আমি আমার বিয়েতে উপস্থিত থাকার কোনো অনুমতিও দেইনি। একই সাথে ওই বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছেও রাখছি না। এই মুহূর্তে তৃতিকা বেশ অবাক হয়ে চুপটি করে বসে রইল। অন্যদিকে আধির তার দিকে মুখ ফিরে বলল, তৃতি, একটা সত্যি কথা বলো তো। আধিরের কণ্ঠস্বরে তৃতিকার তার দিকে নজর ফিরিয়ে বলল, জি। তুমি বিয়েটাই খুশি তো? তৃতিকা শুরুতে খানিকটা থমকে গেলেও পরক্ষণই মাথা ঝাঁকিয়ে বলল, হুম। তাহলে আমার চাচি তোমায় কি বললো না বললো সেসব ভেবে কেন পাকনামি করতে গিয়েছিলে? আমার কথা একবারও ভাবলে না কেন? সেদিন তোমার রুক্ষ ব্যবহারে সন্দেহ হয়েছিল দেখেই আমি তখনই ঈশানীর সাথে কথা বলি। বাদ বাকি ওর কথার ধরন থেকেই বুঝতে পারি ঘটনা কী ঘটেছে। অথচ যখন আমি তোমার কাছে বারবার জানতে চাইলাম কি হয়েছে, তখন তুমি কিচ্ছু বললে না। আধিরের এহেন তীক্ষ্ণ কথার স্বরে তৃতিকা থতমত খেয়ে যায়। আধিরের কথার ভঙ্গিতে বোঝাই যাচ্ছে সে হয়তো সবটা জানে। তৃতিকা কিছু বলছে না দেখে আধির শীতল গম্ভীর স্বরে আবার বলল, উত্তর দাও তৃতি। যাদের ঠিক মতো চেনো না জানো না, তাদের কথায় কেন তোমার জীবনে প্রভাব পড়বে? তৃতিকা আবারও খানিকটা সময় চুপ থেকে পরক্ষণে ধীর স্বরে বলল, বিষয়টা তেমন না, আমি সময় চেয়েছিলাম এই নিয়ে ভাবার জন্য। আধির তৃতিকার মাথা নুয়ে থাকা অবস্থানের দিকে খানিকটা সময় তাকিয়ে থাকার পর ভারী শ্বাস ফেলে গম্ভীর স্বরে বলল, এটাই শেষ। এরপর যেন কখনো এমন কিছু না দেখি। আমাকে যদি নিজের জীবনে ন্যূনতম কোনো অংশে জায়গা দিতে পারো, তবে অবশ্যই এসব বিষয়ে কোনো ডিসিশন নেওয়ার পূর্বে আমায় জানাবে। যদি কখনো নিজে থেকে বেশি বুঝে পাকনামি করতে দেখেছি, তাহলে বিশ্বাস করো আমার জীবনের আশপাশ থেকে তোমার ছায়াও আমি মুছে ফেলবো। শেষের দিকে আধির যেন তৃতিকাকে এক প্রকার হুমকি দিল। তৃতিকা খানিক ঠুক গিলে বলল, ঠিক আছে, আর কখনো অবাধ্য হব না আপনার কথার, কিন্তু আধির ভ্রু উঁচিয়ে বলল, কিন্তু কি? আজকে ওই বাড়িতেই গেলে হতো না? সবাই কত আশা করে বসে আছে। আপনি ওই বাড়ির ছেলে, আপনার বিয়ে নিয়ে সবার কত শত ইচ্ছে ছিল। সবাইকে এভাবে নিরাশ করাটা কি উচিত হলো? তার মানে তুমি চাইছো এখন ফ্ল্যাটে না গিয়ে ওখানে যাবে? তা না, আমার একার ইচ্ছেতে আর কি এসে যায়? আপনি যদি না চান তবে আর কি। আধির তৃতিকাকে আর চোখে একবার পরখ করে ভারী শ্বাস ফেলল। অতঃপর কিছু একটা ভেবে নিয়ে বলল, ঠিক আছে, চলো। তৃতিকা চমকে আধিরের দিকে তাকায়। আধির তার দিকে চেয়ে মৃদু তির্যক হেসে বলল, আগামীকালই চলে আসবো। ওখানে থাকতে আমার ভালো লাগে না। তৃতিকা আধিরের কথায় বেশ খুশি হলেও একটা বিষয়ে তার কিছুটা খটকা লাগলো। আধির তো বলেছিল ইয়াশ, ঈশানী আর হাফসা তার প্রিয় মানুষ, কিন্তু তবুও কেন আধির ওই বাড়িতে থাকতে চায় না? এটা কি আসলে একাকিত্বের কারণ নাকি আরো ভিন্ন কিছু? আধির গাড়ি ঘুরিয়ে নিয়েছে আপাতত, আর তার ফ্ল্যাটে না গিয়ে সোজা চৌধুরী বাড়িতে যাবে। তৃতিকাও বেশ খুশ মেজাজে রয়েছে, কিন্তু মধ্যরাতে আচমকাই গাড়ির চাকা থেমে যায়। হঠাৎ কি হলো তা বোঝার জন্য সে সন্দিহান নজরে আধিরের দিকে তাকাতেই দেখে আধির গাড়ির স্টার্ট দেওয়ার জন্য অনবরত চেষ্টা করছে। তৃতিকা বেশ উদ্বিগ্ন স্বরে আওড়ায়, হয়েছে? ঠিক বুঝতে পারছি না, ইঞ্জিনে প্রবলেম হচ্ছে হয়তো। আধির বেশ চিন্তিত ভঙ্গিতে গাড়ি হতে নেমে গাড়ি চ্যাক দেয়। যা ভেবেছিল তাই, এটা আর এখন চলবে না, সোজা গ্যারেজে পাঠানো ছাড়া আর উপায় নেই। আধির তৃতিকার কাছে ফিরে এসে বাহির হতেই বলল, তৃতি, বেরিয়ে এসো, এটা আর চলবে না। তার কথায় তৃতিকা বেশ অবাক হয়ে বলল, কি বলছেন এসব? এবার বাড়ি যাব কি করে? চিন্তা নেই, আমি আছি তো। আর একটু পথ হাঁটতেই চৌধুরী ম্যানশন, এইটুকু কষ্ট করতে হবে। আধিরের কথার অর্থ বুঝতে পেরে তৃতিকা গাড়ি হতে নেমে পড়ে। এদিকে আধির কাউকে ফোন করে গাড়িটা ঠিকঠাক ব্যবস্থার জন্য। অতঃপর তৃতিকাকে সাথে নিয়ে তারা হাঁটতে হাঁটতে নির্জন রাস্তা পাড়ি দিতে লাগলো। তৃতিকার অবশ্য এত ভারী সারি গহনার সাজসজ্জায় হাঁটতে কিছুটা অসুবিধা হচ্ছিল, তবে নিজেকে সামনে নিয়ে সে আধিরের সাথে সমানতালে হাঁটার চেষ্টা করে। আর মধ্যে তৃতিকা আশেপাশে আর চোখে তাকিয়ে দেখে আশেপাশে কেউই নেই, কেমন শুনশান নীরবতা বিরাজ করছে চারপাশে। আকস্মাৎ সে কিছুটা ঘাবড়ে আধিরের গা ঘেঁষে হাঁটতে লাগলো। আধির বিষয়টা টের পেতে সে নির্বিকারে তৃতিকার হাতটা নিজের বাহুর প্যাচে আটকে দিয়ে বলল, শক্ত করে ধরো। আচমকা হেন কথায় তৃতিকা কিছুটা চমকে উঠলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মৃদু হেসে ফেলে। আধিরের বাহুতে নিজের হাত পেঁচিয়ে আনমনেই তার উদ্দেশ্যে আওড়ায়, আচ্ছা, একটা কথা বলি।
একটা কেন, 10টা বলো। কৃতিকা চোখ ছোট ছোট করে আধিরের হাসি মুখের দিকে তাকায়। পরক্ষণই স্বাভাবিক হয়ে বলতে লাগলো, আপনি কি রাতে অনেক ব্যস্ত থাকেন? কেন বলো তো? না, এমনিতেই জিজ্ঞেস করছি। আহ, এমনিতে তো রাত জাগার বাজে অভ্যাস আমার নেই, কিন্তু এখন ঘরে বউ ফিরছে, চাইলেও আর রাত না জেগে উপায় নেই। আধিরের এহেন নির্বিকার অভিব্যক্তিতে কৃতিকা কপাল কুঁচকে বলল, মানে? আমার এত বছরের একাকিত্বের জীবনে এই প্রথম আমার বউ আমার কাছে সম্পূর্ণরূপে ফিরছে। বউয়ের জন্য হলেও আমায় যে রাত জাগতে হবে, তা না করলে তো ভারী অন্যায় হয়ে যায়। আধিরের কথাবার্তার ধরন মুছে কৃতিকা ভীষণ খায়। খারসটা বজ্জাত আছে বটে, নয়তো ঘুরে ফিরে কিসব একই কথা টেনে আনে। ইদানিং এর হাবভাবেও বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। কৃতিকা আর কথা না পেছিয়ে বলল, যদি সময় হয় তবে প্রতি রাতে আমার সাথে রাস্তায় হাঁটতে বের হবেন। কৃতিকার কথায় আধির তার দিকে ভ্রু উঁচিয়ে বলল। সত্যি এমনটা চাও? কৃতিকা মাথা ঝাঁকিয়ে বলল। হুম। আধির বিস্তৃত হেসে বলে, তবে তাই হোক, প্রতি রাতে ব্যস্ততা শেষে খাবার খেয়েই বাসা থেকে বেরিয়ে পড়ব, অতপর গন্তব্যহীন পথ ধরে এগিয়ে যাব দূর অজানায়। আধিরের এহেন অভিব্যক্তিতে কৃতিকা বেশ খুশি হলো। সে প্রশান্তিতে শীতল বাতাসে দীর্ঘশ্বাস ফেলল। পুনরায় দুজনের মাঝে খানিকটা সময়ের জন্য নীরবতা জমে, কিন্তু কৃতিকার হাঁটতে বেশ অসুবিধা হচ্ছে। আধির তার অস্বস্তি বোধ টের পেয়েই আচমকায় এক কাজ করে বসে। কৃতিকাকে চমকে দিয়ে সে অকস্মাৎ কৃতিকাকে পাজা খুলে তুলে ফেলে। কৃতিকা বিস্ময়ে তার দিকে তাকাতে সে নির্বিকারে বলল, শক্ত করে ধরো, নয়তো ফেলে দেব। নিমিষে কৃতিকা কিঞ্চিত ঢুক গিলে দু হাতে আধিরের গলা পেঁচিয়ে ধরে, তার মাথা গিয়ে ঠেকে আধিরের বিস্তৃত বুকের বাঁ পাশে। আর মধ্য কৃতিকা এক অদ্ভুত বিষয় খেয়াল করলো, আধির নির্বিকারে তাকে কোলে নিয়ে হেঁটে চলেছে। তার সম্পূর্ণ চাহনির সম্মুখের পথে, চোয়াল শক্ত দৃঢ় ভাবভঙ্গি, অথচ বুকের কাছে তার মাথা ঠেকেছে বিধায় কৃতিকা স্পষ্টভাবে আধিরের তীব্র গতিসম্পন্ন হৃদস্পন্দন টের পেল। এবং সঙ্গে সঙ্গে আধিরের মুখের দিকে তাকিয়ে দেখে যা একদমই স্বাভাবিক। নিমিষে কৃতিকা তাচ্ছিল্যের সহিত মনে মনে আওড়ায়, ইনি শুধু খারুস না, আস্ত এক গিরগিটি। কত ভালো অভিনয় জানে রে বাবা। চৌধুরী বাড়িতে বেশ নীরবতা বিরাজ করছে। এত রাতেও কেউ ঘুমায়নি, সবাই বেশ হতাশাগ্রস্ত হয়ে রাত জাগছে। ইয়াসও ঘুমাতে পারেনি। কত শত ভাবনা ছিল তার। বিয়ের পর আধির মামু আর তেতুকা মামি এখন থেকে তাদের সাথে থাকবে, অথচ এমন কিছুই হলো না। এদিকে আফসানা বেশ কড়া কড়া কথা শোনাচ্ছে সকলকে। এই বাড়ির ছেলের বিয়ে হলো, অথচ তাকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হলো না। এত বড় অপমানজনক কাজ আধির কি করে করলো? তার তো এখনই কৃতিকাকে নিয়ে কত শত চিন্তা জমেছে। মনে মনে ভাবছে এই মেয়ে হয়তো কত বড় জাদু টোনা করে রেখে আধিরের উপর, নয়তো আধির বিয়ে করে বউ নিয়ে নিজের ফ্ল্যাটে চলে গিয়েছে, বাড়িতে আসলো না। সে তো আগে ভেবেছিল নদীর জল বহু দূর গড়িয়েছে, আর কৃতিকা যে মেয়ে তার নজরে সে এক আস্ত বেয়াদব। কত বড় বড় কথা বলে, মুখে মুখে তর্কও করে, অথচ এমন ছোট লোকের মেয়েকে কিনা আধির বিয়ে করেছে, তাও কিনা সে কত বছর আগেই। অথচ তারা এসবের কিছুই এতদিন জানতো না। মূলত কৃতিকার সেই রাতে আধিরের সাথে ফোনে কথা বলার সময় রুক্ষ ব্যবহারের পর আধির সন্দেহের বশে শানিকে ফোন দেয়। অতপর তার থেকে টিউশনের বিষয়গুলো জানতে পেরেই নিজের মতো করে যা বোঝার বুঝে নেয়, এবং তখনই সে এক অদ্ভুত সিদ্ধান্ত নেয় যে করে হোক এবার সরাসরি কৃতিকাকে বিয়ে করে নিজের ঘরে তুলবে। এত দ্বিধা দ্বন্দ্ব রেখে লাভ নেই। অতপর সে সরাসরি কৃতিকার পরিবারের সাথে কথা বলে। প্রথমে আসিফ ও তার বাবাকে সবকিছু জানায়। শুরুতে তারা সত্যিটা জেনে বেশ অবাক হয়। এক সময় যে বাবু সাহেবকে তারা তন্ন তন্ন করে খুঁজেছে, সেই ব্যক্তিত্বই আজ এতগুলো বছর পর ফিরে এসেছে। কৃতিকাকে নিজ হতে বউ হিসেবে চাইছে। শুরুতে নানান দ্বিধা দ্বন্দ্ব রইলেও অবশেষে আসিফের বাবা রাজি হয়। কিন্তু বর্তমানে তালুকদার বাড়ির সদস্যের যে অবস্থা ভালো নয়, কৃতিকার চাচাদের মাঝে বর্তমানে বেশ দ্বন্দ্ব বিভেদ চলছে, যার ফলে কোনো এক বিশেষ কারণে কৃতিকার বড় কাকা এসব বিষয়টা গোপন রাখে এবং তার মতামত নিয়ে শুধু আসিফের বাবা মায়ের উপস্থিতিতে বিয়েটা সম্পূর্ণ হয়। এদিকে আধিরের বেশ তিক্ততা রয়েছে এই আফসানার প্রতি। এটা এক পুরনো ঘটনা, যার জন্য মূলত আধির নিজেকে ধীরে ধীরে চৌধুরী বাড়ি হতে গুটিয়ে নিয়ে সরে এসেছে। আর এসব ঝামেলায় বড় এক মুখ্য সদস্য হলো আফসানার ছেলে তথা ইয়াসের বাবা।
যার রহস্যটা এখনও খানিক ধোঁয়াশায় রয়ে গিয়েছে। চৌধুরী বাড়ির সকলের হা হুতাশের মাঝে আচমকা আধির আর তৃতিকার আগমন ঘটে। অবশ্য এখন আর তৃতিকা আধিরের কোলে নেই। বাড়ির অতগুলো মানুষের মাঝে সে কোনোভাবেই এভাবে সামনে যেতে পারবে না। যথারীতি বাড়ির বাহিরে থাকা অবস্থাতে সে জোর করে নিচে নেমে পড়েছে। এর মধ্যে বাড়িতে আচমকা তাদের আগমনে সবাই বিস্ময়ের চাহনিতে তাদের দিকে তাকায়। ইয়াশ দৌড়ে দুজনের কাছে ছুটে এসে বলে, ইয়ে, আমি জানতাম তোমরা ফিরে আসবে। ইয়াশের উচ্ছ্বাসে তৃতিকা মৃদু হাসে। অন্যদিকে ঈশানী আর হাফসার চোখও খুশিতে জল করে ওঠে। তারা তো কল্পনাতেও ভাবেনি তখন অত কড়াভাবে বাড়িতে আসতে মানা করার পরও আধির আবারও এখানে ফিরবে। তাদের দুজনকে দেখে সকলেই ছোটাছুটি করতে শুরু করে। ফেলে রাখা অসম্পূর্ণ কাজগুলো সারতে হবে। সময় যত যাচ্ছে রাত তত গভীর হচ্ছে। এখন আর দেরি করে লাভ নেই। তবে হাফসা আর ঈশানী একবার আধিরের কাছে এসে বেশ আবেগী হয়ে আওড়ায়, আধির, অসংখ্য ধন্যবাদ তোমায়। তুমি আসবে কল্পনাও করিনি। অনেক অনেক শুক্রিয়া। তোমরা ভেতরে যাও, সব কিছুর ব্যবস্থা করাই আছে। হাফসার কথায় আধির স্বাভাবিক ভঙ্গিতে বলে, তৃতীয় আসতে চেয়েছে তাই আসা, নয়তো যাই হোক, কাল আবার চলে যাব। আধিরের কথায় হাফসা ভারী শ্বাস ফেলে। তবে তৃতিকার দিকে তাকে মৃদু হাসে। পাশ থেকে ঈশানী তৃতিকার উদ্দেশ্যে বলল, থ্যাংক ইউ তৃতিকা, তোমার জন্য হলেও আমার ভাইটার মাথায় একটু সুবুদ্ধি হোক। তৃতিকা আর কিছু না বলে আধিরের দিকে আর চোখে তাকিয়ে মৃদু হাসে। অন্যদিকে আধিরের নজর পড়েছে ততক্ষণে দূরে দাঁড়িয়ে থাকা আফসানার দিকে। বেশ তীক্ষ্ণ নজরে এসে দূর হতে তাদের দেখছে। নিমিষেই আধিরের চোয়াল শক্ত হয়। সম্পর্কে চাচি হলেও এনাকে এসে মোটেও পছন্দ করে না। আর তৃতিকা না চাইলেও আফসানার উপস্থিতিতে অন্তত এই বাড়িতে পা রাখতো না। যাই হোক, আফসানা যখন এসেছে তখন হয়তো বেশ কয়েকদিন থাকার নিয়ত রয়েছে, কিন্তু তারা তো আগামীকালই চলে যাবে। তাই এসব নিয়ে বেশি না ভাবাই ভালো। ঈশানের দেখানো পথ অনুসরণ করে তৃতিকা নির্দিষ্ট রুমটির সামনে এসে দাঁড়ায়। এটা নাকি এই বাড়িতে থাকা আধিরেরই রুম। তৃতিকা আশেপাশে না তাকিয়ে রুমের দিকে এগিয়ে যায়। আধির তার পেছন পেছন আসছে। এমনিতে আশেপাশে আর কেউই নেই। তৃতিকা আলগোছে দরজাটা ঠেলে দেয়। বদ্ধ অন্ধকার রুম বিধায় আশেপাশে সুইচ খুঁজে ঘরের লাইট অন করে এবং তৎক্ষণাৎ সে বিস্ময়ে চমকে ওঠে। এসবের কথা তো তার চিন্তাতেও ছিল না, কিন্তু এখানে তো দেখছে পুরো প্রস্তুতি নিয়ে ঘর সাজানো রয়েছে। শুধু বিছানা নয়, পুরো রুম জুড়ে গোলাপ আর বেলি ফুলের ছড়াছড়ি। তাজা ফুলের সুগন্ধিতে চারপাশ মোমো করছে। বিছানার মাঝে ফুল দিয়ে লেখা মিস্টার খারুশ ও মিস তেতুকার বাসুর রাত। এসব দেখেই মাথাটা ঘুরে গেল তৃতিকার। সেরেছে, এর চেয়ে ফ্ল্যাটে থাকলেই কাজ হতো। আধিরের কথাবার্তায় এটুকু তো বুঝেছিল ওখানে এসবের কিছুই ছিল না। অবশ্য কে করতো এসব? তৃতিকার দরজার কাছে দাঁড়িয়ে এত সব ভাবনা চিন্তায় ডুবেছে বিধায় আধির রুমে প্রবেশ করে কিঞ্চিৎ কপাল কুঁচকে ফেলল। আলগোছে দরজাটা লাগিয়ে লক করতে তৃতিকা শেষ শব্দে চমকে তৎক্ষণাৎ পেছন ফিরে তাকায়। আধিরকে দরজায় হেলান দিয়ে খানিকটা কাত হয়ে দাঁড়িয়ে বুকে হাত গুজে তার দিকে অদ্ভুত তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে থাকতে দেখে তৃতিকা কিঞ্চিৎ কেঁপে ওঠে। অন্যদিকে তৃতিকার এহেন ভাবগতিকে আধির কপাল কুঁচকে ভ্রু উঠিয়ে বলে, কি হয়েছে, কোনো সমস্যা? তৃতিকা কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, এসব কি? কি মনে হয়? ভনিতা করবেন না। করছি না তো। আপনি তো আগে এসব নিয়ে কিছু বলেননি। আজ তৃতিকার এহেন কথায় আধির মৃদু তির্যক হেসে বলল, তুমি না আমার পাটনি বউ, এসবও কি আবার বলতে হয়? আধিরের ভাব ভঙ্গিতে তৃতিকা কিঞ্চিৎ ঢুক গিলে আর চোখে ইতস্তত ভঙ্গিতে চারপাশটা দেখতে থাকে। আর এর মধ্যে আধির স্বাভাবিক হয়ে তার উদ্দেশ্যে আওড়ায়, আরে পাগলি, যাও গিয়ে আগে ফ্রেশ হয়ে আসো। আধির মজা করেছে ভেবে তৃতিকা নিজেকে তটস্থ করে। ওয়াশরুমে যাওয়ার আগে গহনাগুলো খুলে রাখা দরকার। সে আর দেরি না করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। তড়িঘড়ি করে গহনাগুলো খোলার চেষ্টা করে, কারণ তার নজর সে আয়নার মাঝে প্রতিফলিত হওয়া আধিরের অদ্ভুত অবয়বের দিকে পড়ে আছে। সে আর চোখে আধিরকে দেখছে, আর তার চোখে চোখ পড়ে যাওয়ায় ঘাবড়ে যাচ্ছে। আর এর মধ্যে আধির আচমকা তার দিকে অগ্রসর হলো। হঠাৎ আধিরকে নিজের কাছে আসতে দেখে তৃতিকা অস্থির হয়ে ওঠে। সে ঘুরে কিছু করতে নেবে, তার পূর্বেই আধির তার পেট ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। অতঃপর তৃতিকার কাঁধের উপর নিজের দুহাত রেখে তাকে আশ্বস্ত করে। আয়নায় দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলল, শান্ত হও। তুমি শুধু শুধু পাকনামি করছো। আমি কিছুই করব না, ভয় পেও না। চুপচাপ ফ্রেশ হয়ে এসে
ঘুমিয়ে পড়ো। আধিরের এহেন কথায় ত্রিতিকা আকস্মাৎ শান্ত হয়ে যায়। আধিরের কথা মতো ড্রেসিংয়ের সামনে টুলে চুপটি করে বসে পড়ে। অতঃপর নিজের গলার গহনাগুলো খোলার জন্য হাত বাড়ালে আধির নিজ হতেই বলল, রাখো, আমি সাহায্য করছি। এই বলে সে একে একে ত্রিতিকার মাথার লাল রঙের ঘোমটাটা খুলে ফেলে। অতঃপর গহনাগুলো ধীরে ধীরে খুলে ড্রেসিং টেবিলের এক পাশে রেখে দেয়। হাতের চুড়িগুলো নিজ হতেই ধীরস্থিরে খুলে দেয়। আর ত্রিতিকা শুধু চুপচাপ বসে আয়নার মাঝে তাকিয়ে আর চোখে আধিরকে দেখে যায়। এদিকে গহনা সহ শাড়ির কাঁধে থাকা সেফটি পিনগুলো খোলার প্রায় শেষের দিকে আচমকা ত্রিতিকা তার উদ্দেশ্যে বলল, শুনুন। আধিরের নিজের মতো কাজের মনোযোগী থাকা অবস্থাতেই গাম্ভীর্যের সহিত আওড়ায়, বলো। আপনি বিছানায় থাকবেন আর আমি সোফায়। ত্রিতিকার এহেন কথা শুনে আধিরের হাত থেমে যায়। সে কপাল কুঁচকে ত্রিতিকার উদ্দেশ্যে নির্বিকারে বলে, কখনোই না। ত্রিতিকা অবাক স্বরে পেছনে ফিরে সরাসরি দাঁড়িয়ে গিয়ে ভীতু স্বরে বলল, মানে? আধিরও বেশ গম্ভীর ভঙ্গিতে বুকে দুহাত গুজে ত্রিতিকার চোখে চোখ রেখে বলে, তোমার কি মনে হয় এই আধির রায়ান চৌধুরী 37 বছর ফ্রেশ কন্ডিশনে ছিল কি বিয়ের পর বউয়ের থেকে 14 হাত দূরে থাকার জন্য? হ্যাঁ, ইম্পসিবল। ত্রিতিকা আধিরের ভাবভঙ্গিতে বেশ ঘাবড়ে যায়। হেকে সাধা সিধা ভাবাটাই ভুল হয়েছিল। এজন্যই হয়তো বলে, পুরুষ মানুষ জাতি মাতাল তালে ঠিক। ত্রিতিকা নিজেকে স্বাভাবিক রেখে আধিরের উদ্দেশ্যে বলল, আপনি না বললেন কিছুই করবেন না, আমি যেন ভয় না পাই। আধির ত্রিতিকার এহেন অভিব্যক্তিতে আনমনে মৃদু হাসে। নিজের হাসিকে দমিয়ে সে বেশ গম্ভীর স্বরে বলল, তো আমি বলেছি কিছুই করব না, তাই বলে বিয়ের পর বইয়ের থেকে দূরে থাকবো এমনটা কখন বললাম? এমনিতেও তোমার আমার বিয়ের বয়স ইতিমধ্যে 14 বছর পেরিয়েছে, আর এখন এসে আবারও বউকে বিয়ে করে যদি 14 হাত দূরেই থাকতে হয় তাহলে এই জীবন রেখে বা কি লাভ? কৃতিকার কথা না বলে কিছুটা ফুঁসে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে আওড়ায়, খারুশ বজ্জাত আস্ত একটা গিরকিটি। আধির বিছানার এক পাশে আধশোয়া হয়ে রয়েছে। নজর তার ফোনের স্ক্রিনে। বেশ মনোযোগ দিয়ে কিছু একটা করছে। পরনে তার সেই পাঞ্জাবি, আলাদা করে আর জামা চেঞ্জ করা হয়নি। অন্যদিকে ত্রিতিকার ক্ষেত্রেও তাই। ফ্রেশ হয়ে সে আধিরের পাশে চুপটি করে বিছানায় শুয়ে পড়েছে। শাড়িও যেমন আর খোলা হয়নি, তেমনি চারপাশ কিংবা পিঠের নিচে পড়ে থাকা ফুলের পাপড়িগুলো সরানো হয়নি। ফুলের সুগন্ধি মনোরম হলেও ত্রিতিকার অদ্ভুত এক কারণে বেশ অস্বস্তি হচ্ছে। যদিও তাদের দুজনের মাঝে বেশ খানিকটা দূরত্ব, কিন্তু ত্রিতিকার সবটা স্বাভাবিক লাগছে না। বর্তমানে হতে থাকা অনুভূতি একদমই নতুন। সে না চাইতেও বারংবার আর চোখে আধিরকে দেখছে, অথচ আধির তার দিকে একবারের জন্য ফিরে তাকাচ্ছে না। এত ত্রিতিকা কখনো আধিরের প্রতি বিরক্ত হলো, তো কখনো নিজের চিন্তা ভাবনার প্রতি। আর এর মধ্যে আধির তার নড়চড় টের পেয়ে আওড়ায়, কি হলো, ঘুমাচ্ছ না কেন? ত্রিতিকা নজর ফিরিয়ে তার দিকে তাকায়। কিছু না বলে বেশ বিরক্তি নিয়ে চুপচাপ হয়ে থাকে। আধির ভ্রু উঁচিয়ে তাকে পরখ করে বলল, শাড়িতে অসুবিধা হলে চেঞ্জ করে ফেলো, ঈশানী হয়তো এক্সট্রা জামা কাপড় রেখে গিয়েছে। আধিরের অভিব্যক্তিতে ত্রিতিকা আর কিছুই বলল না। মুখ গম্ভীর করে আধির হতে সম্পূর্ণ উল্টো মুখ হয়ে ঘুরে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। বিছানার পাশে শুধু টেবিল ল্যাম্পটা জ্বলছে, তাছাড়া সম্পূর্ণ ঘর অন্ধকার। ত্রিতিকা তার দিকে আনমনে চেয়ে রইল এবং হারিয়ে গেল নিজের ভাবনায়। পেছন ফিরে আধিরকে আর একবারও দেখার প্রয়োজনও মনে করলো না। আর এর মধ্যে আধিরও ফোনটা রেখে ঠিকঠাক হয়ে শুয়ে পড়ে। তবে কিছুক্ষণের মাঝেই তার কার্যক্রমে ত্রিতিকা চমকে ওঠে। হঠাৎই সে টের পায় তার পিঠটা কারো শক্তপোক্ত বলিষ্ঠ বক্ষদাসের সাথে লেগে গিয়েছে। একই সাথে এক বলিষ্ঠ হাত এসে তার গলার নিচ বেয়ে বালিশের পরিবর্তে গালের পাশে ঠেকেছে। নিমেষে ত্রিতিকা বিস্ময়ে নড়চড় করতে নেবে, তার পূর্বেই আধিরের আরেক হাত গিয়ে তার কোমরের পাশে ঠেকে। নিমেষেই ত্রিতিকা আধিরের মাঝে আবদ্ধ হয়ে যায়। সে কিঞ্চিত ঢুক গেলে তৎক্ষণাৎ ঘুরে আধিরের দিকে ফিরে তাকায়। দুজনের দূরত্ব এতই ক্ষীণ হয়ে এসেছে যে একে অপরের নিঃশ্বাস মুখে আছড়ে পড়ছে। ত্রিতিকার হৃদস্পন্দনের গতি তীব্রভাবেই বেড়ে গিয়েছে। সে আধিরের চোখে চোখ মিলিয়ে কাঁপা কাঁপা অধরে কিছু বলার জন্য উদ্বিগ্ন হতেই আধির তাকে কোনো সুযোগ না দিয়ে শীতল গম্ভীর স্বরে চাতকের ন্যায় আওড়ায়, তেতকা, আজ রাতটাই আমার তোমাকে চাই। নিমেষে ত্রিতিকার শ্বাস প্রশ্বাস যেন থমকে যায়। সে কি বলবে নিজেও জানে না। এর মধ্যে আধির তার দুপাশে দুই হাত ঠেকিয়ে সোজা তার উপরে চড়ে। দুজনের উষ্ণ শরীরের তাপ
একে অপরের সহিত মিশে গিয়েছে। কৃতিকা আরও বেশি ঘাবড়ে যায়। অনবরত চোখ পিটপিট করে আধিরকে ভিতর চাহনিতে দেখে। তবে আধির পুনরায় নির্বিকারে আওড়ায়, তুমি না চাইলে কিচ্ছু হবে না, সত্যি বলছি। কৃতিকা এবারও নিশ্চুপ। আধির তার সংলগ্নে মিশে আরও কিছু বলতে চেয়েও থেমে যায়। অকস্মাৎ কৃতিকাকে পুনরায় অবাক করে দিয়ে সে দূরে সরতে চাইলে কৃতিকা তা টের পেয়ে তৎক্ষণাৎ এক হাতে আধিরের বাহু চেপে ধরে। আধির তার দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে আওড়ায়, এই পাকনি মেয়ে, সত্যি করে বলো, সামলাতে পারবে তো আমায়? কৃতিকা আবারও নিশ্চুপ। একই সাথে নিজের হাতে আঁকড়ে ধরা আধিরের বাহু সে ছেড়ে দেয়। অমনি আধির পুরোপুরি সরে আসতে নিয়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় থাক। এই বলে সে তৃতিকা হতে সম্পূর্ণরূপে সরতে নেবে। ঠিক তৎক্ষণাৎ তৃতিকার শক্ত হাতে আধিরের পাঞ্জাবির কলার সহ বুকের অংশটা খিচে টেনে ধরে এবং আধিরের চোখে চোখ মিলিয়ে তীব্র সংকোচের সাথে আওড়ায়, পারবো আমি সামলাতে। শেষ। এবার আর আধিরকে ঠেকায় কে? সে তৃতিকার দিকে তাকিয়ে থাকা অবস্থায় আনমনে বিস্তৃত হেসে ফেলে, যেন মহামূল্যবান কিছু হাসিল করার অনুমতি সে পেয়ে গিয়েছে। কৃতিকা তাকে ভীতু নজরে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখলেও এখন আর কিছুই করার নেই। আধির অকস্মাৎ শক্তভাবে আঁকড়ে ধরে তৃতিকার অরুণ অধরখানা। তৃতিকাকে আষ্টে পৃষ্ঠে গভীর আবেশে জড়িয়ে ধরে সে। নিমিষে তৃতিকা বন্দী হয় আধিরের তীব্র উন্মাদনায়। এত বছরের একাকিত্ব, অতৃপ্ত চাহনা সব ঘুচে যায় এক নিমিষে। কেউ আর কাউকে ঠেকাতে পারে না। কোনো অসমতাও আর দুজনের মাঝে ন্যূনতম বাধা হয়ে দাঁড়ায় না। ভালোবাসার পরশে দুজনে হারিয়ে যায় তৃপ্তিময় এক জগতে। নিত্যদিনের অভ্যাসগত কারণে তৃতিকার ঘুমটা সকাল সকালই ভেঙে গেল, কিন্তু আড়মোড়া ভেঙে হুঁশ ফিরতেই নিজের অবস্থান নিয়ে বেশ সংকুচিত হলো। এমন সকাল তার সমগ্র জীবনের গল্পে প্রথম। কোনো এক সুঠাম সুদর্শনের বাহুডোরে সে আবদ্ধ, যে ব্যক্তি তাকে নিজের সাথে সম্পূর্ণ অষ্টিপৃষ্ঠে দৃঢ়ভাবে জড়িয়ে রেখেছে। তৃতিকা হালকা শ্বাস নিল। সাদা রেশমের চাদরের আদলে দুটো অস্তিত্ব নিজেদের ঢেকে রেখেছে। শরীরের প্রতিটি কোণ, প্রতিটি স্পন্দন এই একাত্ম অনুভূতিতে ভেসে উঠল তার। চোখ বুঝতেই ভাবনায় ধরা দেয় রাতের সে বিশেষ মুহূর্তগুলো। নিমেষে তৃতিকা লজ্জায় লালচে ডাঙ্গা অনুভূতিতে রঙিন হয়ে ওঠে। বেশ ইতস্তত ভঙ্গিতে পুনরায় চোখ খুলতেই আধিরের ঘুমন্ত মুখের দিকে আপলকভাবে চেয়ে থাকে। এতটা কাছ থেকে এহেন নিষ্প্রভ চাহনিতে সে কখনোই আধিরকে দেখার সুযোগ পায়নি। বয়সের এই অসমতা, অভিজ্ঞতার এই গাঢ় পার্থক্য সব কিছু যেন গুরুত্ব হারিয়েছে। আধিরের ভালোবাসার পরিমাণ এতটা মারাত্মক, এতটা তীব্র যে তৃতিকা অনুভব করলো তার ছোট্ট হৃদয়ও নিমিষেই ভেঙে পড়তে পারে এই ভীষণ আবেগের ভারে। ভালোবাসা, আকর্ষণ, ভীতি এই তিনটে একত্রিত হয়ে তার শরীর এবং মনকে সম্পূর্ণরূপে জয় করেছে। দীর্ঘ এক মুহূর্ত ধরে তৃতিকা চোখ বন্ধ করল। মনে মনে আত্মার গভীরে সে শক্তি ও কোমলতার সমন্বয় অনুভব করে। আধিরের প্রতিটি নিঃশ্বাস, তার কোমল হাতের দৃঢ় স্পর্শ সবকিছু এক অদ্ভুত চক্রে মিলেমিশে তার চেতনায় একাকার হয়ে রয়েছে। সে বেশ বুঝতে পারল এই সকাল, এই ঘর, এই স্পর্শ সবকিছুই তার জীবনের পূর্বের সকালগুলিকে আমকভাবে অতিক্রম করে ফেলেছে। কৃতিকা আরেকটু সময় নষ্ট করে না। আধির ঘুম থেকে ওঠার আগে এখান থেকে পালাতে হবে। হ্যাঁ, পালাতেই হবে বটে। এক রাতের মধ্যে কি হতে কি হয়ে গেল এখনো ভাবতে নিলে তৃতিকা আশ্চর্যের ঘুরে হারিয়ে যায়। আর সকাল সকাল এহেন পরিস্থিতিতে সে কখনোই আধিরের মুখোমুখি হতে পারবে না। অন্তত কিছুটা সময় তো লাগবে পুরোপুরি স্বাভাবিক হতে। তৃতিকা তীব্র প্রচেষ্টা ও কৌশলে আধিরের দৃঢ় বন্ধন হতে নিজেকে মুক্ত করলো। আশেপাশে তাকিয়ে দেখে ঘরের অবস্থা স্বাভাবিক নেই। গত রাতে চারপাশ ছিল নানান ফুলে সুসজ্জিত, আর এখন তা ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো বিটিকিচ্ছিরি হয়ে রয়েছে। আধির যে এত খচ্চর তা সে কল্পনাতেও ভাবেনি। পুরুষ মানুষের বাহ্যিক আচরণে তাকে পুরোপুরি মহাপুরুষ ভেবে বিশ্বাস করাটা যে পৃথিবীর সবচেয়ে বড় গাধামি, তা সে এক রাতে হারে হারে টের পেয়েছে। কৃতিকা পুনরায় ভারী শ্বাস ফেলে। ঘরের সাথে সাথে সে নিজেও আর স্বাভাবিক নেই। গায়ের তীব্র ব্যথায় তার জান পাখি উড়ে যাওয়ার উপক্রম। এতক্ষণ যা টের না পেলেও এখন তা ঠিকই বুঝতে পেরেছে। সে এক পলক ঘুমন্ত আধিরের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বিরক্তির ভঙ্গিতে আওড়ায়, ইন্টারন্যাশনাল গিরগিটি। বিছানার পাশে মেঝেতে পড়ে রয়েছে তার গাঢ় লাল রঙের শাড়িটা। কৃতিকা দ্রুত সেটা তুলে নিয়ে নিজেকে কোনো মতে পেঁচিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়।
হালকা গোলাপি ও সাদা রঙের মিশেলে বেশ ভারী ও নতুন চকচকে শাড়ি পরে মাথায় বড়সড় একটা লম্বা ঘোমটা দিয়ে কৃতিকা কক্ষের বাহিরে এলো। এত সকালে বাড়ির সকলে উঠেছে কিনা সন্দেহ, কিন্তু সে ওই রুমে আর বেশিক্ষণ থাকতেও পারবে না, কেননা সে গোসল সারতে না সারতেই আধির ঘুম থেকে উঠে গিয়েছে, যা সে লক্ষ্য না করে রুমের বাইরে আসতে নিলেই পেছন হতে আচমকা আধির বেশ গম্ভীর স্বরে বলে ওঠে, আমাকে একা ফেলে কোথায় পালাচ্ছ? ঘুম জড়ানো কণ্ঠস্বরে তৃতিকা এক মুহূর্তের জন্য চমকে উঠল। সে দ্রুত মাথার ঘুমটাটা বড় করে টেনে নেয়, কেননা গায়ে গলা আর ঠোঁটের যা অবস্থা তাতে এই হাল নিয়ে আর স্বাভাবিকভাবেই ঘোরাফেরা করতে পারবে না সে। তৃতিকা বেশ ইতস্তত ভঙ্গিতে আধারের উদ্দেশ্যে আওড়ালো, পালাবো কেন, নিচে যাচ্ছি। তোমায় নিচে যেতে কেউ বলেছে? তৃতিকা সত্যি বলতে চেয়েও আর বলল না, খানিকটা মিথ্যা সাজিয়ে আওড়ায়, হ্যাঁ মানে হাফ সাফুপি। বিছানায় বসে কপাল কুঁচকে থাকা আধির খানিকটা সময় নিয়ে ভেবে চিনতে বলল, ঠিক আছে যাও, তবে আসার সময় আমার জন্য ব্ল্যাক কফি এনো। তৃতিকা আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে রুম হতে বেরিয়ে পড়ে আর নিচে নামতে দেখে রান্নাঘরে ঈশানী কাজ করছে। এই সময় ঈশানীকে পেয়ে সে বেশ খুশি হলো। যতই হোক বিয়ের পর টুকটাক অনেক নিয়ম কানুনই থাকে, প্রয়োজন ভেদে তাকেও তেমন কিছু করতে হতে পারে, কিন্তু তৃতিকাকে দেখা মাত্রই ঈশানীর কপাল খানিকটা কুঁচকে গেল। এভাবে এত বড় ঘুমটা টেনে সকাল সকাল তৃতিকা এখানে কি করছে? সে বেশ সন্দিহান স্বরে তৃতিকার উদ্দেশ্যে বলল, ভাবি আপনি এখানে? ঈশানীর এহেন কথায় তৃতিকা ভীষণ খেল। সেই ঈশানীর যথেষ্ট ছোট, আর এক রাতের মধ্যেই কিনা ভাবি সহ আপনি ডেকে ফেলেছে। তৃতিকা বেশ ইতস্তত ভঙ্গিতে আওড়ায়, আপু প্লিজ, আপনি আমাকে এসব ভাবি বা আপনি করে ডাকবেন না, আমি আপনার অনেক ছোট। ঈশানী বিস্তৃত মুচকি হেসে বলল, একমাত্র ভাই আমার, তাও এ বয়সে এসে অবশেষে একটা পুচকি মেয়ে বিয়ে করেছে বলে ভুল হয়, পুচকি মেয়েকে বউ হিসেবে মেনেছে। তো এখন ভাইয়ের বউ যতই ছোট হোক না কেন সম্মান না দিলে কি হয়? অন্তত আমি তো ভাবিই ডাকবো। সে না হয় ঠিক আছে, তবু এত তাড়াতাড়ি আমি এসবে অভ্যস্ত কি করে হব? প্লিজ প্লিজ আপনি। আচ্ছা ঠিক আছে, তাই এটা হলো, আমার ভাইকে ঘরে রেখে সকাল সকাল এখানে কি করছো? এক সেকেন্ড, তুমি আবার এটা ভাবছো না তো শ্বশুর বাড়িতে এসেছো তাই বিয়ের পর দিনই তোমাকে দিয়ে নানান কাজকর্ম করে নেওয়া হবে? এমনটা ভাবলে এমন চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলো। রুমে গিয়ে রেস্ট করো, তোমাকে কিচ্ছু ঘুরতে হবে না, যা করার আমরাই করে নেব। তৃতিকা ঈশানীর কথায় বেশ অবাক হলো, তাই বলে কিছু করতে হবে না? কি হলো এখনো কেন? না মানে উনি কফি নিয়ে যেতে বলেছেন। ঈশানী আচমকা ভাবনা চিন্তায় পড়ে যায়। এমন ভাবে ভীতু স্বরে কার কথা বলছে। সে কিছুটা কপাল কুঁচকে পরক্ষণে বিষয়টা বুঝতে পেরে বলল, উনি মানে ভাই? ও, তা আগে বলেই তো হতো। আচ্ছা 1 মিনিট অপেক্ষা করো, আমি বানিয়ে দিচ্ছি। এই বলে সে কফি বানানোর কাজে লেগে পড়তে না পড়তে পরক্ষণে থেমে যায়। কি যেন ভেবে নিয়ে তৃতিকার উদ্দেশ্যে বলল, তুমি তো কাজ করার জন্য এত সকাল সকাল এখানে এসেছো তাই না? তাহলে এই কাজটা বরং তুমিই করো। এই বলে সে মৃদু হেসে তৃতিকাকে জায়গা করে দেয়। তৃতিকা বিষয়টা না বুঝতে পারলেও ঈশানের মুচকি হাসিতে সে কিছুটা অবাক হয়। তবুও নিজ হতে আধারের জন্য কফি বানাতে লাগলো। এদিকে তার পাশে দাঁড়িয়ে কাজ করতে থাকা ঈশানী তার উদ্দেশ্যে আওড়ায়, তৃতিকা, তোমায় একটা কথা বলি। তৃতিকা স্বাভাবিক ভঙ্গিতে তার উদ্দেশ্যে তাকিয়ে বলল, জি। তোমার ঘোমটার সাইজটা একটু বেশি বড় হয়ে গিয়েছে না? আমার সাদা সিধা ভাইটা কি তোমায় রাতে একটু বেশি চালিয়েছে? নিমিষে তৃতিকার হাত থেমে যায়। নাচেও সে খানিক কেসে ওঠে। এই ভাই বোন ভাগ্নে ছেলে সব একরকম কেন তা এরাই জানে। তার অবস্থা দেখে ঈশানী বিস্মৃত হেসে বলল, না না, এত লজ্জা পাওয়ার কিছু নেই, এমনিতেই জিজ্ঞেস করলাম আর কি। আমার ভাই অনেক বছর বিদেশে থেকেছে, বুঝোই তো ওখানকার আচার আচরণ কেমন, তাই এদেশি হিসেবে তাকে বুড়ো ভেবে ভুল করলে পরে তোমারই প্রবলেম হবে। ভাই কিন্তু আমার এখনো। এই বলে সে তৃতিকার দিকে মুখ ফিরে বিস্মৃত হেসে ফেলে। পরক্ষণে আবার স্বাভাবিক স্বরে বলল, থাক আর বিরক্ত না করি, কফি বানানো শেষ হলে নিয়ে যাও, তিনি হয়তো তোমার অপেক্ষায়। তবে বেশি দেরি করো না, তোমার কাকা কাকিমা সহ আরও আমাদের কিছু আত্মীয় স্বজন আসবেন, দ্রুতই আমার পাগলা ভাইকে নিয়ে চলে এসো। তৃতিকা এখানেও আর এক মুহূর্ত দাঁড়ায় না।
দ্রুত কফির মগটা হাতে নিয়ে সোজা দোতলায় চলে যায়। যেখানেই যাচ্ছে না কেন দু মুহূর্ত স্বস্তিতে দাঁড়ানোর উপায় নেই। বাড়ির সবগুলো মানুষ এক জাতের। কৃতিকা রুমে এসে দেখে আধের নিচ হতেই চারপাশটা গুছিয়ে নিচ্ছে। ফুলের পাপড়ি সহ বাকি সব ময়লা আবর্জনা প্রায় পরিষ্কার করে ফেলেছে। খেয়াল করে দেখলো আধের গোসলও সেরে ফেলেছে, চুলগুলো ভেজা দেখাচ্ছে। গায়ে সাদা রঙের এক নতুন পাঞ্জাবি জড়িয়েছে, যাতে তার শাড়ির মতোই হালকা গোলাপি সাদা সুতোয় কাজ করা। এটা যে কাপল সেট তা দেখেই বোঝা যাচ্ছে। তবে তাকে দেখা মাত্রই আধের থেমে যায়। কৃতিকাও তার কাছে এগিয়ে গিয়ে আওড়ায়, আপনি রাখুন, আমি করে নিচ্ছি। আধের বেশ গম্ভীর স্বরে বলে, প্রয়োজন নেই, যতটুকু করার করে নিয়েছি, বাদবাকিটা সার্ভেন্ট এসে পরিষ্কার করবে। কৃতিকা আর আগ বাড়িয়ে কিছু বলে না। আধেরের হাতে কফির মগটা ধরে দিয়ে আলগুছে সরে আসে। অন্যদিকে আধেরও বেশ স্বাভাবিক ভঙ্গিতেই কফির কাপটা হাতে নেয়। কাউচে গিয়ে নির্বিকার ভঙ্গিতে বসে নিজের ফোনটা বের করে কিছু একটা করতে ব্যস্ত হয়। যথারীতি সে তৃতিকার দিকে একবারও ভালো করে তাকানোরও প্রয়োজন মনে করে না, যে ব্যাপারটা তৃতিকা বেশ ভালোই বুঝতে পারে। তৃতিকা খানিকটা বিরক্ত হয়ে ভাবনা চিন্তা করতে লাগলেও সে এখন এই গম্ভীর মুখ খরচটার সাথে বদ্ধ করে করবেটা কি। আয়নার সম্মুখে বসে তৃতিকা আনমনে তার ক্যাশ রাশিতে চিরুনি করে চলেছে। সদ্য নতুন বইয়ের ন্যায় পরনে তার ঝকঝকে এক সাদা গোলাপি রঙের শাড়ি, একই রঙের ব্লাউজের হাতাটা ঠিক কোনোই অবধি। তৃতিকার সম্পূর্ণ ধ্যান এখন শুধুমাত্র নিজের চুলের প্রতি। গত কিছুদিনের ব্যস্ততায় এখন আর সেভাবে চুলের যত্ন নেওয়ার সময়ই হয় না। আর আজ যখন সুযোগ হয়েছে তখন আর সে সুযোগ হাতছাড়া হতে দেয়নি তৃতিকা। তার চুলের ঘন কালো ঢেউগুলো আলগোছে ছড়িয়ে আছে পেট জুড়ে। যত্ন করে আঁচড়াতে হঠাৎই এক আধটা এলোমেলো গুচ্ছা আঙুলে আটকে যাচ্ছে, আর সে বিরক্ত মুখে আবারও সেগুলো সোজা করছে। ভ্রু কুঁচকে যায় নিমিষে, আবারও মুহূর্তের মধ্যেই ঠোঁটে খেলে যায় মৃদু হাসি। ঝলমলে শুভ্র শাড়ির আভা যেমন তার গায়ের গড়নকে আরও উজ্জ্বল করে তুলেছে, তেমনি গলা, কানে ও হাত জোড়ায় থাকা সোনার অলঙ্কারে সে যেন হয়ে উঠেছে অপ্সরা। এদিকে দূরে বসে আনমনেই তাকে রয়েছে একজোড়া শান্ত মুগ্ধতায় পরিপূর্ণ অক্ষিদয়। আধের নীরব গাম্ভীর্যে দূর হতে আপন পাকনি বউটাকে নিরীক্ষণ করতে ব্যস্ত। বেশি বহুল বলিষ্ঠ দেহের প্রতিটি ভাঁজও স্পষ্টভাবেই ফুলে উঠেছে পাঞ্জাবির আদলে, যে আধের রায়ান চৌধুরীর মুখচ্ছবিতে সর্বদা এক প্রকার কঠোর সংযমের আচ্ছাদনে আবৃত থাকে। আজ যেন তা অনিবর্চনীয় কোমলতায় পরিপূর্ণ হয়ে উঠেছে। আয়নার সম্মুখে বসে তৃতিকা যখন আপন ক্যাশরাশির পরিচর্যায় ব্যস্ত, তখন সেই স্বাভাবিক ভঙ্গিমার মধ্যেই আধের উপলব্ধি করে এক অপার্থিব মাধুর্য। তৃতিকার মুখমণ্ডলের নির্দোষ চপলতা, চাহনিতে মায়াময় দীপ্তি, সব মিলিয়ে সে যেন তার সব নাব কাহিনী। এ দৃশ্য ক্রমশ আধেরকে নিবিষ্ট করে তুলল। তার কঠিনতার আবরণে আবদ্ধ মন নিমিষেই সেই মুহূর্তে ভিন্ন সুরে আন্দোলিত হলো, এবং হঠাৎই সে অপ্রত্যাশিতভাবে তৃতিকার মাধুর্যের তীব্র আবেশে মাতোয়ারা হয়ে গাইতে লাগলো, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না। তোমার ছলাকলা দেখতে দেখতে ভাঙলো বুকের আয়না। সুর থেমে যেতে নিস্তব্ধ ঘরে রইল শুধু এক অদৃশ্য কম্পন। তৃতিকা বিস্ময় স্তব্ধ। আয়নার প্রতিফলনে আধেরের চোখের সঙ্গে তার চোখ মিশে গেল। গালের কোণে লালিমা, চোখে মুগ্ধ বিস্ময়, আর ঠোঁটে এক অনিবার্য হাসি। আধেরও আর কিছু বলল না। মিছে ভঙ্গিতে ফোনে ব্যস্ত হতে চেয়েছিল, কিন্তু আর চোখে তৃতিকাকে পরখ করতে গিয়ে সে নিজেই যেন বেকায়দায় ফেসে গিয়েছে। আধের নিজেকে সামলে চোখ সরিয়ে নিয়ে গম্ভীর নীরবতায় ফিরে গেল বটে, কিন্তু সেই নীরবতার মধ্যেও তৃতিকা স্পষ্ট শুনতে পেল এই গান তার জন্যই। এই উন্মোচন শুধু তারই প্রাপ্য। তৃতিকা বেশ সংকুচিতভাবে চুপটি করে বসে থাকে। অন্যদিকে আধের আচমকায় উঠে দাঁড়ায়, কফির কাপটা হাতে নিয়ে তৃতিকার দিকে এগিয়ে আসে। একই সাথে আনমনে আয়নার প্রতিফলনে তৃতিকার দিকে অনিমেষ নেত্রে তাকিয়ে আওড়ায়, ভরা যৌবনে সাজাতে তোমাকে 16টি আগুন লেগে গেছে। ভরা যৌবনে সাজাতে তোমাকে 16টি ফাগুন লেগে গেছে। তোমার অপরূপ ধরে রাখতে পাগল হলো যে আয়না। তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না। আধের এই পর্যায়ে এসে থেমে যায় এবং তৃতিকাকে চমকে দিয়ে আচমকাই ড্রেসিং টেবিলের এক কোণায় তৃতিকার সন্নিকটে চুপটি করে বসে। তৃতিকা বিস্ময়ের নজরে তার দিকে তাকাতেই সে নির্বিকারে নিজের মাথাটা ঝুঁকিয়ে তার উদ্দেশ্যে আওড়ায়, ভেজা চুল ভালো করে মুছে দাও। তৃতিকা শুরুতে তীব্র সংকোচ বোধ করলেও পরক্ষণেই আধেরের কথায় কিঞ্চিত কপাল কুঁচকে আওড়ায়, কেন?
আপনি নিজে করলেই তো হয়। আধের অনিমেষে মৃদু হাসে। এই পাকনে সর্বদা ঝগড়া করার মুডে থাকে। এছাড়া তার সংকোচ বুধের সীমা নেই। সাধেকে আর এ আশাকে তেতুকা নাম দিয়েছিল। আসলে নিমফলের মতোই তেতু এই মেয়ে। আধের বেশ গাম্ভীর্যের সহিত কৃতিকার উদ্দেশ্যে আওড়ায়। ঘরে এখন বউ আছে। তো আপনার হাত পা ভেঙেছে? বেশি কথা বললে ঘুষি মেরে নাক মুখ ফাটিয়ে দেব। চুপচাপ কাজ করো। কৃতিকা আর কথা বাড়ায় না। আধেরের উল্টাপাল্টা কথা আর আকার ইঙ্গিত বোঝার চেয়ে এভাবে অহৈতুক কথাবার্তা বলে সময় নষ্ট করাও ঢের ভালো। তবে অতিরিক্ত কিছু করতে গেলেই তো তার মেজাজ খারাপ হয়ে যায়। কৃতিকা পাশ থেকে সাদা তোয়ালেটা নিয়ে সেখানে চুপটি করে বসে থেকে আধেরের রেশমের ন্যায় ভেজে সেঁকত চুলগুলো আলতো হাতে মুছে দিতে লাগলো। সে তার কাজে বেশ মনোযোগী রইলেও আধেরের নজর সম্পূর্ণ কৃতিকার দিকে। ক্রমশই কৃতিকার কাজের ব্যাখ্যালিতে সে তার মুখটা ধীরে ধীরে তার দিকে ঝুঁকিয়ে কৃতিকাকে খুঁটে খুঁটে দেখতে থাকে। এদিকে কৃতিকার সেসবে হুঁশ নেই। মাথায় যে আগের মতো কোনো ঘুমটাও নেই তাও সে ভুলে গিয়েছে। অথচ আধের তার দিকে তাকিয়ে কেমন যেন মিটমিট করে হাসছে, যা দেখা মাত্রই নিমিষেই কৃতিকার কপাল কুঁচকে যায়। সে খানিকটা অবাক স্বরে আওড়ায়। কি হলো, হাসছেন কেন? আধের এবার বিস্মৃত তির্যক হেসে আওড়ায়। তোমাকে দেখে। মানে? কৃতিকা এই বলে দ্রুত আয়নায় ফিরে তাকাতেই সে নিজেকে দেখে যা বোঝার বুঝে যায়। নিমিষেই সে তীব্র সংকোচে আঁচল টেনে মাথায় ঘুমটা দিতে উদ্যত হয়। আর অমনি আধীর তার হাতটা তৎক্ষণাৎ চেপে ধরে আটকায় এবং সরাসরি তার অন্য হাতের বুড়ো আঙ্গুলটা স্পর্শ করে কৃতিকা গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটের নীলচে রঙের ক্ষতযুক্ত কোনায়। তার স্পর্শে কৃতিকা ক্ষীণ ব্যথায় আকস্মাৎ মৃদু কেঁপে ওঠে। অন্যদিকে আধের তার চোখে চোখ মিলিয়ে নিষ্পৃহে তির্যক হেসে আওড়ায়। এই না, দেখতে দাও, নিজের বানানো ক্ষতগুলো দেখতে দাও আমায়। নিমিষে কৃতিকা চোখ মুখ কুঁচকে গম্ভীর স্বরে আওড়ায়। বেশি বেশি হচ্ছে কিন্তু। আধেরও ক্ষীণ হেসে স্বাভাবিক হয়। তবে পরক্ষণে সে কফির কাপে চুমুক দিয়ে বলল, ইদানিং বেশি বেশি তুমি করছো। আই নো তোমার বর এখন যথেষ্ট হ্যান্ডসাম, কিন্তু এর মানে এই না যে তুমি ভুলে যাবে আমি তোমার বয়সের চেয়ে দ্বিগুণ বড়। কৃতিকা আধেরের কথার উদ্দেশ্য বুঝতে পেরে খানিক মুখ বেঁকিয়ে বলল, শুধু দ্বিগুণ কেন, আপনি তার চেয়ে অনেক বেশি বড়। 40 বছরের বুড়ো আপনি, হিসেবে আপনারও উচিত নিজের লিমিটে থাকা। আধের খানিক কেশে উঠল। কৃতিকার দিকে ঝুঁকে কপাল কুঁচকে বলল, এটা একটু বেশিই বললে। আমার বর্তমানে 37 চলছে, 40 হতে এখনো 3 বছর বাকি। কৃতিকা ভ্রু উঁচিয়ে আধেরের চোখে চোখ মিলিয়ে বলে, চাপা মারতেছেন? কি আশ্চর্য, চাপা কেন মারবো? যা সত্যি তাই তো বললাম। মিথ্যে বলে লাভ নেই। আমি জানি আপনার বয়স 40 কিংবা এর বেশি, অর্ধেক ইন্টারন্যাশনাল আইটেম বিধায় ঠিকঠাক বোঝা যায়। আধের ফিচেল হেসে আওড়ায়। সিরিয়াসলি, আমার সম্পর্কে তুমি কতটুকু জানো? অত কিছু জানি না, তবে আমাদের গ্রামের সবাই জানতো আপনার বয়স এমন কিছুই হবে। কাকিমা আমাকে নিজে বলেছে আমার যখন বিয়ে হয় তখন আপনার বয়স 25-26-এর মতো। সেদিন সিমরান আপুকে তো গল্পে গল্পে বলেছিলাম আমার যখন 4 বছর বয়সে বিয়ে হলো তখন আমার সেই আলাদিনের চেরাগের দৈত্যের মতো গায়েব হওয়াও বরটারও বয়স ছিল 26। এখন কি আপনি এটা বলবেন যে আমার কাকিমা আমাকে মিথ্যে বলেছে? আধের এবার বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, তো কি আমি মিথ্যা বলছি? কৃতিকার উৎসুক চাহনি নিমিষে নুয়ে পড়ে। কি যেন ভেবে বলতে নেবে তার পূর্বে আধের তার উদ্দেশ্যে বলল, তোমার কাকিমাকে ফোন করো, তারা কখন আসছেন জিজ্ঞেস করো। সাথে এটাও বলে দেখো যে আমি মিথ্যে বলছি নাকি সে। এমনিতে তোমার দাদু ছাড়া আমাকে তোমার বাবা চাচাও ঠিক মতো জানতো না। সেখানে বাড়ির ভেতরের মানুষের সাথে আমার কোনো আলাপ আলোচনাই তো হয়নি। হ্যাঁ, এটা এত সিরিয়াসলি নেওয়ার কি হলো? আচ্ছা ঠিক আছে, ফোন করছি আমি। কৃতিকা এই বলেই আমিনাকে ফোন করলো। সকাল সকাল কৃতিকার ফোন পেয়ে সে খানিকটা চিন্তিত স্বরে আওড়ায়। কিরে, এত সকালে ফোন দিলি যে? কোনো সমস্যা হয়েছে? না না না, তেমন কিছু না। তোমরা কখন আসবে? কৃতিকার স্বাভাবিক অভিব্যক্তিতে আমিনা নিজেকে আশ্বস্ত করে বলল, এই তো আর একটু বেলা হোক, তারপর। এনারা তো সকাল সকাল আর যেতে দেবে না। ও আচ্ছা, কাকিমা তোমায় আরো একটা কথা জিজ্ঞেস করার ছিল। বল। কৃতিকা এক পলক আধেরের দিকে চেয়ে পরক্ষণে খানিক ইতস্ততার ভঙ্গিতে বলল, আচ্ছা একটা সত্যি করে কথা বলো তো, আমার আর ওনার যখন বিয়ে হয় তখন ওনার বয়স কত ছিল?
সকাল সকাল হঠাৎ এহেন প্রশ্নে আমিনা কপাল কুঁচকে ফেলল। পরক্ষণে স্বাভাবিক হয়ে খানিকটা ভেবে চিনতে আওড়ায়। কতই আর ছিল, 25-26? কৃতিকা আধিরের দিকে তাকাতে দেখে সে তার দিকে ভ্রু উঁচিয়ে তাকিয়ে রয়েছে। কৃতিকা কিছুটা কেশু নিয়ে আবারও বলল, ঠিক করে বলো না কত ছিল। কেন রে, কোনো সমস্যা হয়েছে? না না না, তুমি শুধু আসল বয়সটা বলো। আরে আমি গ্রামের মানুষ, এত হিসাব নিকাশ পারি নাকি? জামাই তো দেখতে শুনতে ভালোই ছিল, তখন হবে হয়তো 28-30। তাহলে এখন কত হইব? 40-45? আমিনার এহেন সব কথা শুনে আধিরের পাশাপাশি তৃতিকাও ভীষণ খেল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে তৃতিকা আমিনার উদ্দেশ্যে বলল, আচ্ছা আমি এখন রাখছি, তোমরা তাড়াতাড়ি চলে এসো। এই বলে সে ফোনটা রেখে দিয়ে ইতস্তত ভঙ্গিতে আধিরের দিকে চেয়ে ফিচেল হাসে। আধির বেশ গাম্ভীর্যের চাহনিতে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, শোনো, এসব বাদ দাও, আমরা কিন্তু বিকেলেই এখান থেকে চলে যাব। কি বলছেন, আজই যেতে হবে? আধির ভ্রু চেয়ে বলল, তুমি তো দেখছি আমার চেয়ে বেশি আমার পরিবারের কাছে থাকতে আগ্রহী। তা নয়তো কি, এখানে কত সুন্দর সবাই একসাথে থাকে। আপনার ওখানে কবরের মতো লাগে, আমি বুঝি না আপনি এখানে থাকলেই তো পারেন। আধির তৃতিকার দিকে কিছুক্ষণ চেয়ে থাকার পর ভারী শ্বাস ফেলে আওড়ায়, আচ্ছা ঠিক আছে, আজকে চলো, পরে কখনো এসে অনেক দিন থেকে যাব। তৃতিকার কথা বাড়ানোর সুযোগ পায় না। কিছুক্ষণ চুপ থাকার পর পরক্ষণেই কি যেন ভেবে আধিরের উদ্দেশ্যে বলল, শুনুন, আপনাকে একটা বিষয় কিছু জিজ্ঞেস করার ছিল। হুম, বলো। আপনি তো বিদেশেই বড় হয়েছেন, তাই না? আচমকা এহেন প্রসঙ্গ তুলতেই আধির খানিকটা ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। পরক্ষণে এই বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে বলল, হুম। ওখানে কি অনেক বছর ছিলেন? মানে তাও কত বছর অবধি? তোমাদের গ্রামে যাওয়ার পর আরও বেশ কয়েক বছর আমি লন্ডনেই থেকেছি। এরপর মম আর ড্যাড মারা যাবার পর ড্যাডের বিজনেস সামলাতে দেশে এসে একেবারে থাকা শুরু করি। ও কিন্তু কৃতিকার এত ইতস্তত ভাব ভঙ্গিতে আধির ভ্রু উঁচিয়ে বলল, তোমার কি হয়েছে বলো তো? না মানে আপনি তো দেখতে বেশ সুন্দরী আছেন মাশাল্লাহ, কিন্তু মানে ও আপনি যে সময় পর্যন্ত ওই দেশে থেকেছেন সেটা তো তেমন ভালো বয়স সময় ছিল না। বলতে চাচ্ছি যে ওই দেশের মেয়েরাও তো সুন্দরী হবে হয়তো। তো এত বছরে জীবনে কেউই কি আপনার জীবনে আসেনি? সত্যি করে বলবেন কিন্তু, আবার না বললেও চলবে। আপনার পার্সোনাল ব্যাপারে তো আমি জোর করতে পারি না, তাই না? সামান্য এই বিষয়টা জিজ্ঞেস করতে তৃতিকার এত ইতস্তত বোধ দেখে আধিরান মনে হেসে ফেলল। পরক্ষণে আবারও স্বাভাবিক স্বরে আওড়ায়, না না, তুমি জিজ্ঞেস করতেই পারো, এটা তোমার অধিকার। তাহলে বলুন, আপনার জীবনে সত্যি কেউ এসেছিল কি? এসেছো তো। তৃতিকা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কে এসে? এই যে তুমি। নিমেষে তৃতিকা স্তব্ধ হয়ে বসে রয়। এনাকে শত বলেও আসল কথা প্যাট থেকে বের করতে পারবে না। এদিকে আধির নিজের মতো নির্বিকারে বলতে লাগলো, মিস তেতকা নামের একটা পাকনি ছিল, সে এখন পাকাপোক্তভাবে আমার পাকনি বউ রূপে ধরা দিয়েছে, যে কিনা তার মিস্টার খারুসের একমাত্র মিসেস তেতকা রায়ান চৌধুরী। তৃতিকা আর কথা বাড়ায় না। আধির ঠিকই কথাটা ঘুরে নিল। মনে মনে বেশ হতাশার স্বরে আওড়ায়, যাতে মাতাল তালে ঠিক। অন্যদিকে আধির তার ভাবভঙ্গি পরখ করে ভারী শ্বাস ফেলে বলতে লাগলো, মিথ্যে বলবো না, আমি আমার জীবনের পুরো সময়টা পড়াশোনা, ফ্যামিলি, বিজনেস এসব নিয়ে পার করেছি। তাই আলাদাভাবে সেসব সম্পর্কে জড়ানোর মতো কখনো সময় বা ইচ্ছে হয়নি। আপনার না হয় হয়নি, মেয়েরাও কি আপনাকে কখনো প্রপোজাল দেয়নি? আধির ভ্রু উঁচিয়ে মৃদু হেসে বলে, এসবে এত আগ্রহ কেন তোমার? তৃতিকা ক্ষণিকের জন্য থেমে পরক্ষণে দৃঢ় কণ্ঠে বলল, আপনিই বললেন আমার জিজ্ঞেস করার অধিকার আছে, আপনি অনুমতি না দিলে জিজ্ঞেস করতাম নাকি? আধির পুনরায় মৃদু হেসে বলল, হ্যাঁ, অনেক মেয়েই এসব প্রপোজাল দিয়েছে, কিন্তু আমার কখনো বিশেষ ইচ্ছে হয়নি। কেন, তারা কি সুন্দর ছিল না? ছিল, তবে তোমার মতো না। আর এসব নিয়ে তোমার এত না ভাবাই ভালো। চাইলে এটা ভেবে দেখতে পারো, সেই সময় যদি কাউকে নিজের জীবনের জায়গা দিতাম, তাহলে হয়তো আজ আর তোমার এই খারুসটাকে ফ্রেশ কন্ডিশনে পেতে না। ইউ আর সো লাকি মিসেস তেতকা। তৃতিকা আর বলার মতো কিছু খুঁজে না পেয়ে আনমনে হেসে ওঠে।
তার গ্যাস দাঁতের স্নিগ্ধ হাসিতে আধের প্রশান্তিতে শীতল নিঃশ্বাস ফেলে আওড়ায়। যেভাবে নির্জেতারার আলো নিঃশব্দে ছুঁয়ে যায় অন্ধকারের প্রান্ত, তেমনি তুমিও তেতো ফলের মধুরতার বেশে মিশে গিয়েছো আমার এই নিঃসঙ্গতার অস্তিত্বে। অতপর পূর্ণ করেছো আমার এই জীবন। শুধু এইটুকুই বলবো, এই যে তেতকা পাকনি, চলে যেও না কখনো, সর্বদা থেকে যেও এই খালুসটার পাশে, কাঠগোলাপের মিষ্টি সুবাস হয়ে। সকালের প্রহরে সবকিছু নিস্তব্ধ রইলেও বর্তমানে চারপাশে এলাহি কারবার শুরু হয়েছে। তৃতিকার কাকা কাকি সহ চৌধুরী বাড়ির একদল আত্মীয় সম্পর্কিত মানুষজন তীব্র উৎসাহের সহিত চলে এসেছে। অবশেষে তাদের এই গম্ভীর মুখ ছেলেটা বিয়ে করেছে, তাও কেমন নাটকীয় ভাবে। সেসব না হয় বাদ দেওয়াই হলো, তাই বলে চৌধুরী বাড়ির ছেলের বউকে দেখবে না, তা কি করে হয়? প্রায় একে একে অর্ধশত মানুষজন এসে তৃতিকাকে দেখে গিয়েছে। খাওয়া দাওয়া সহ আরও তো বেশ আয়োজন ছিলই। এছাড়া সেসব মানুষের জন্য তৃতিকার ভাগ্যে আজ একগাদা উপহারও জুটেছে। তবে কিছু মানুষের কথা তৃতিকার মাথায় এখনও ঘুরপাক খাচ্ছে। কয়েকজন মধ্যবয়স্ক ব্যক্তিরা একত্রে তাকে দেখতে এসে নানান কানাঘুষা করেছে। যেমন আধির এত বছর পর বিয়ে করলো তো করলোই, তাও হাঁটুর বয়সী এটুকু মেয়েকে, বউ তো মেয়ের বয়সী। ছি, আজকালও এসব কেউ করে? তৃতিকা এসব কানাঘুষা শুনে যতটা না বিরক্ত হয়েছে, তার চেয়েও বেশি অবাক হয়েছে যখন আফসানাও ঠিক একই প্রসঙ্গে তাদের সাথে তাল মিলিয়ে কথা বলেছে। তৃতিকার প্রচণ্ড অবাক লাগলেও তাকে না হয় আফসানা পছন্দ করে না, তাই বলে ভাতি যাকে নিয়ে মানুষ এসব কথা কিভাবে বলে? যদিও তৃতিকা এসব মাথা হতে ছেড়ে ফেলেছে শুধুমাত্র একটি মন্তব্যে। আমার স্বামী, আমার সংসার। বুড়ো না কচি তা আমার ভাববার বিষয়। এরা কারা? দাওয়াতে এসেও আরেকজনের সংসারে নাক গলায় যত সব ফাউল লোকজন। প্রায় সারাদিনের ব্যস্ততা শেষে বিকেলের দিকে সকল মেহমানরা বাড়ি হতে চলে গেল। এদিকে আধিরও প্রস্তুতি নিচ্ছে এখান থেকে চলে যাওয়ার। আর বেশিক্ষণ থাকার বিন্দু মাত্র ইচ্ছে তার নেই। যদিও তৃতিকার মন টানছে না, একই সাথে এটাও বুঝতে পারছে না যে আধির কেন এত তড়িঘড়ি করছে এ বিষয়ে। এদিকে আফসানা বেগমের মুখে তীক্ষ্ণ হাসি। বিশেষ কেউ আসতে চলেছে বাড়িতে, যা শুধু সে জানে। আধির আর তৃতিকা বাড়ি হতে বেরোনোর প্রস্তুতি নিচ্ছে। আর এই মধ্য চৌধুরী বাড়িতে নতুন এক সদস্যের আগমন ঘটে, যাকে দেখে আফসানা ব্যতীত সকলে বেশ অবাক হয়। বেশ অদ্ভুত হাবভাব সম্পূর্ণ এক বলিষ্ঠ দেহের ব্যক্তি। দেখতে সুদর্শন হলেও তার ভাবগতি বেশ অদ্ভুত। এটা আর কেউ নয় বরং আফসানারই একমাত্র ছেলে আবরার চৌধুরী, সাথে সেই বাড়ির বড় সন্তান ও ইয়াসের বাবা। অথচ এতটা দীর্ঘ সময় পর নিজের বাবাকে চোখের সামনে দেখে ইয়াস একটু খুশি হলো না। উল্টো সে ভীত নজরে আবরারকে এক পলক দেখে নিয়ে সোজা আধিরের পেছনে গিয়ে লুকায়, যে বিষয়টা তৃতিকার নজরে এলে সে বেশ অবাক হয়। অন্যদিকে হাফসা বেগম কিংবা ঈশানী আবরারকে দেখে একটু খুশি হলো না, বরং তাদের চোখে মুখে অদ্ভুত চিন্তার ভাঁজ পড়ল। এদিকে তৃতিকা সব লক্ষ্য করেও চুপচাপ রইল। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। এই লোককে দেখে সবাই এমন কেন করছে? এরই মধ্যে আবরার সরাসরি ভেতরে প্রবেশ করে। সোজা আধিরের কাছে সে সামনাসামনি দাঁড়ায়। তার পরনে আগোছালো সব জামা কাপড়, কেমন যেন মাতালের মতো চালচলন তার। এতদিন পর এখানে এসেছেই বা কেন তা আধিরের বুঝতে বাকি নেই। নিশ্চিত আফসানা ইচ্ছে করে তাকে এই বাড়িতে ডেকেছে। আধির চোয়াল শক্ত করে আবরারের দিকে চেয়ে থাকে। অন্যদিকে আবরার বিস্মৃত হেসে আধিরের উদ্দেশ্যে বলল, শুনলাম ভাই নাকি বিয়ে করছো? এই বলে সে পুনরায় অদ্ভুতভাবে হেসে পরক্ষণে আবার আধিরের পাশে তৃতিকার দিকে তাকায় এবং বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরখ করে বলল, এটা তোর বউ নাকি? এই বলতে না বলতে আবরার তার দিকে এগিয়ে যায়। তৃতিকা আকস্মাৎ চমকে উঠে এই লোকের হাবভাবে। অন্যদিকে আবরার তৃতিকার সন্নিকটে এগিয়ে আসার পূর্বে আচমকা আধির এসে দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়ায় এবং আবরারের দিকে প্রচণ্ড তির্যক চাহনি নিক্ষেপ করে। সরাসরি তৃতিকার উদ্দেশ্যে আওড়ায়, তৃতি, আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে, চলো। এই বলে সে তৃতিকার হাতটা শক্ত করে ধরে এবং একটু কথা না বাড়িয়ে আবরারের সামনে হতে সরে আসে। এদিকে আফসানা পেছন হতে খানিকটা ক্ষিপ্ত স্বরে আওড়ায়, এটা কেমন ব্যবহার অধীর? আবরার তোমার বড় ভাই, তুমি তাকে এভাবে অবজ্ঞা করে চলে যেতে পারো না। আফসানার কথা শেষ হতে না হতেই আধির চোয়াল শক্ত করে আওড়ায়, আই ডোন্ট কেয়ার। আধিরের অভিব্যক্তিতে আফসানা পুনরায় ক্ষিপ্ত হয়েও নিজেকে সামলে নেয়। অন্যদিকে আধির হাফসা আর ঈশানীর উদ্দেশ্যে আওড়ায়, আসছি, ভালো থেকো।
এই বলে সে তৃতিকাকে নিয়ে বাড়ি হতে বের হতে নেবে এমন পর্যায়ে আচমকা পেছন হতে এক ভীত কণ্ঠস্বর ভেসে আসে। মামু, আমিও যাব তোমাদের সাথে, এখানে থাকবো না আমি। হঠাৎ ইয়াসের এহেন কথায় তৃতিকা অবাক হলেও আধের ভারী শ্বাস ফেলল। সে পেছন ফিরতে না ফিরতে আফসানা বেশ ক্ষিপ্ত স্বরে বলল, তুমিও যাবে মানে? তোমার বাবা এসেছে, তুমি কি করে? কথা শেষ হবার আগেই ইয়াস পাশ ফিরে ঈশানীর দিকে তাকিয়ে বলল। মা, আমি যেতে চাই। ঈশানী ঠোঁট চেপে ইয়াসের দিকে তাকিয়ে রইল। অন্যদিকে আবরার সবাইকে একবার পরখ করে ইয়াসের উদ্দেশ্যে বলল, ওই কোথায় যাবি তুই? এই বাড়ির ছেলে তুই, খবরদার কোথাও যাবি না। আর আধিরকে মামু কেন বলিস? চাচা বলবি ওরে। আবরারের এহেন কথার ভঙ্গিতে ঈশানীর চোয়াল শক্ত হলো। অন্যদিকে তৃতিকাও অবাক হলো তার এমন ব্যবহারে। আপাতত কিছু তো বুঝতে পারছে না, তবে এসব পরবর্তীতে আধিরকে জিজ্ঞেস করলেই হয়তো জানতে পারবে। এদিকে কেউ কিছু বলছে না দেখে ইয়াস কাঁদো কাঁদো স্বরে সোজাসুজি তৃতিকার উদ্দেশ্যে বলল, মিসেস রসগোল্লা, আমি কি নিয়ে যাও প্লিজ? তৃতিকা কি করবে আর বুঝতে পারল না। তবে বেশ সাহস করেই সে আচমকা আধেরের হাত ছেড়ে দিয়ে ইয়াসের দিকে এগিয়ে যায় এবং সকলকে এক পলক দেখে নিয়ে ইয়াসকে কোলে তুলে নেয়। কিন্তু অমনি আফসানা উচ্চ স্বরে বলে ওঠে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।